গ্রাম গত কয়েক বছর ধরে ভয়ঙ্কর গরমে পীড়িত ছিল। রমেশ ভয়ঙ্কর রোদে খেতে খুব কঠোর পরিশ্রম করছিল। তখনই ওর ছেলে মোহন এসে ওকে বলল, বাবা, মা তোমার জন্য খাবার আর ফ্রিজে ঠান্ডা জল পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, খুব ভালো যে তুমি এসেছো। আমার গলা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবা, আমাদের গ্রামে এত বেশি গরম পড়ে তো, তাহলে আমরা আমাদের জমি বিক্রি করে অন্য গ্রামে থাকতে কেন চলে যাচ্ছি না? আরে মোহন, তুই এখন অনেক ছোট, তুই এসব বুঝবি না। আমাদের গ্রামে অনেক বছর ধরে ভালোভাবে বর্ষা হচ্ছে না, আর এখানে কারেন্টও নেই। জমিদার নিজের পয়সা দিকে গ্রামে সোলার প্ল্যান্টও লাগিয়েছে, সেটা থেকেই গ্রামে বিদ্যুতের সরবরাহ হয়। কিন্তু ওটা তো শুধু সেই ঘরেই বিদ্যুৎ পাঠায় যেখানকার বাড়ির লোকগুলো নিজের জমিগুলো ওর কাছে বাঁধা রেখেছে, বুঝেছো? এমনকি গ্রামে সব বাড়িতে পাখা, কুলার আর ফ্রিজও জমিদার বাবুই তো দিয়েছেন। এটা তো অন্যায় বাবা। আমি মেনে নিচ্ছি যে জমিদার বাবু সবাইকে কুলার, বিদ্যুৎ আর ফ্রিজ দেয়, কিন্তু তার বদলে কাজও তো অনেক বেশি করিয়ে নেয়। দেখ, তোমার বুদ্ধি দেখছে দিন দিন বেরিয়ে চলেছে মোহন। সেই জন্যই তো তোমার পড়াশোনার জন্য তোমার দিদার বাড়িতে তোমাকে শহরে পাঠাচ্ছি। আমার পুরো বিশ্বাস, যখন তুমি পড়াশোনা করে গ্রামে আসবে, তখন তুমি জমিদারের অত্যাচারের বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াবে। মোহন হাসতে হাসতে ওখান থেকে চলে গেল। এই ঘটনার 10 বছর পর বিমলা নিজের ক্ষেত থেকে কাজ করে নিজের বাড়িতে ফিরছিলই, তখনই ও ঘরে নিজের ছেলের সাথে একটা সুন্দর মেয়েকে দেখে চমকে উঠল। মোহন, তুই কখন এলি? ব্যাস মা, এই তো একটু আগে এলাম। তোর সাথে এই মেয়েটাকে? মা, ওর নাম হলো মোহিনী। ও তো আমার সঙ্গেই পড়াশোনা করতো। আমরা দুজন বিয়েও করে নিয়েছি। এখন থেকে এ হলো তোমার বৌমা। মা, এখন আমি এই গ্রামেই থাকবো। না বাবা, এই গ্রামের লোকেরা আজও জমিনদারের গোলাম। মা, বাবা মাকে শহরে তো এই জন্যই পাঠিয়েছিল যাতে আমি গ্রামের লোকেদেরকে জমিদারের গোলামি থেকে মুক্তি দিতে পারি। পরের দিন মোহন জমিদারের হাভেলির দিকে চলে গেল। আরে মোহন, তুমি গ্রামে কখন এলে? যখন তুমি গ্রাম ছেড়ে চলে গিয়েছিলে তখন তুমি কত ছোট ছিলে, এখন দেখো কত বড় হয়ে গেছো। যাক বাবা, ভালোই হয়েছে যে তুমি ফিরে এসছো। তোমার বাবা তো 5 বছর আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে, জানোই তো। এখন ওনার কাজ তুমি করবে। এখন এখানে আমি এসেছি আমার জমির কাগজপত্র নিতে। কি আজে বাজে কথা বলছো তুমি? আমি বাজে কথা একদম বলছি না, বরং সত্যি কথাটাই তো বলছি। ওরে মূর্খ, শহরে গিয়ে 4টে বই পড়ে নিয়েছো বলে নিজেকে তুমি বিশাল বড় ব্যারিস্টার মনে করছো। ভুলে যেও না, ধূপপুর গ্রামের কুয়ো কিন্তু ঠান্ডা জল দেয় না। তুমি যদি তোমার জমির কাগজ এখান থেকে নিয়ে যাও, তাহলে আমি আমার সোলার প্ল্যান্ট থেকে তোমার বাড়িতে বিদ্যুতের সরবরাহ বন্ধ করে দেব, আর তোমার বাড়ি থেকে কুলার, পাখা সব কিছু কেড়ে নেব। কিন্তু না তুমি আমার বাড়ি থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে পারবে, আর না ফ্রিজ, কুলার আমার থেকে কাটতে পারবে, কারণ আমার বাবা অনেক বছর ধরে তোমার কাছে গোলামি করেছে। জমিদার খুব রেগে গিয়ে মোহনকে ক্ষেতের কাগজপত্র দিয়ে বলল, যাও, আজ থেকে তোমার জমি তোমারই রইল। মোহন খুশি হয়ে সেখান থেকে চলে গেল। মোহনের যেতেই জমিদারের সাথী বলরাম বলল, এ কি জমিদার বাবু, আপনি এত সহজে হার মেনে নিলেন? এইভাবে তো এই ছেলেটা গ্রামের সমস্ত লোকেদের জমি কেড়ে নিয়ে চলে যাবে। তুমি চিন্তা করো না ভাই, এরপর দেখো আমি আর কি কি করি। পরের দিন যখন মোহন নিজের বউ মোহিনীর সাথে ঘরে বসেছিল, তখনই ওখানে জমিদার বলরাম আর কিছু লোকের সাথে সেখানে এসে পৌঁছালো। জমিদার, তুমি এখানে হঠাৎ? জমিদার রেগে গিয়ে বলরামকে বলল, আরে তোমরা দেখছো কি বলরাম, মোহনের বাড়ির ফ্রিজ, কুলার, পাখা সব তুলে নাও, আর এর বাড়ির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দাও তুমি। এর জমি থেকে টিউবওয়েল থেকে জল আসে তো, ওই টিউবওয়েলটা চালানোর জন্য তো আমারই বিদ্যুতের দরকার আছে। ওখান থেকেও বিদ্যুৎ ছড়িয়ে নাও তুমি, তারপর দেখি ও জমিতে চাষ কি করে করে। আর ঠান্ডা জল না খেয়ে এই গ্রামের গরম কেউ কি করে সহ্য করতে পারে। এইটুকু বলেই জমিদার হাসতে হাসতে মোহনের ঘরের ফ্রিজ আর পাখা নিয়ে সেখান থেকে চলে গেল। মোহন নিজের মা বিমলা কাঁদতে কাঁদতে নিজের ছেলেকে বলল,
এখনো সময় আছে, ক্ষেতের কাগজপত্র জমিদারকে দিয়ে এসো। বাবা, এই বৃদ্ধ বয়সে আমি আর গরম সহ্য করতে পারবো না। নিজের মায়ের কথা শুনে মোহনের চোখে জল চলে এলো। আরও চুপচাপ গ্রামের থেকে কিছুটা দূরে একটা ঝাড়ির ওপরে গিয়ে বসলো। তখনই সেখানে একটা কাবাড়িওয়ালা চলে এলো, খারাপ হয়ে যাওয়া ফ্রিজটা ঝাড়িতে ফেলে দিল। কি হলো ভাই, তুমি এই ফ্রিজটাকে ফেলে দিচ্ছ কেন? এই ফ্রিজটা অনেক বছর ধরে জমিদারের গুদাম ঘরে ঢোকানো ছিল, তো জমিদার বাবু ঝোপের মধ্যে এগুলো ফেলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন আর কি। এইটুকু বলেই কাবাড়িওয়ালা ওখান থেকে চলে গেল। মোহন কাবার হয়ে যাওয়া ফ্রিজটাকে নিজের বাড়িতে নিয়ে এলো। এই ফ্রিজটা তো খারাপ হয়ে গেছে। মোহন সব ঘটনা বলতে বলতে নিজের বউকে বলল, এটাকে আমি ঠিক করে দেব। শহরে আমি এই কাজও শিখেছিলাম বই কি। মোহন দিন রাত সে খারাপ ফ্রিজটাকে ঠিক করার জন্য চেষ্টা করতে লাগলো। আর কিছুদিনের মধ্যেই খারাপ ফ্রিজটা একদম নতুন হয়ে গেল। মোহন, এটাকে চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন হবে। চিন্তা করো না মোহিনী, আমি সরকারকে একটা চিঠি পাঠিয়েছি যাতে সরকারের তরফ থেকে আমার গ্রামে সোলার প্ল্যান্ট লাগানো হয়। আর আমি ব্যাংক থেকে তো ঋণের জন্য আবেদন করেছি, সব ঠিক হয়ে যাবে। মাঝরাতে সময় হয়ে গেছিল। মোহন গভীর ঘুমেছিল। হঠাৎই ওর পুরো ঘরের মধ্যে ঠান্ডা হয়ে গেল। মোহন হঠাৎ উঠে গেল। আমার ঘরের ভেতরে এসির মতন ঠান্ডা কেন অনুভব হচ্ছে? কি হয়েছে বাবা? মা, ঘরের মধ্যে তোমার ঠান্ডা মনে হচ্ছে না? মনে তো হচ্ছে। হ্যাঁ, আমারও। তখনই ওদের দুজনের চোখ ফ্রিজের ওপরে গেল। ফ্রিজের ভেতরের দৃশ্য দেখে ওদের চোখ আশ্চর্যতে চোখ ফেটে গেল। ফ্রিজের মধ্যে একটা পুরো বরফের গ্রাম প্রস্তুত ছিল, যেখান থেকে ঠান্ডা হাওয়া মোহনের ঘর অবধি আসছিল। এটা কি করে সম্ভব হতে পারে? জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের ভেতরে গিয়ে দেখা উচিত। বৌমা ঠিক বলছে, আমার তো একটা জাদুঘর ফ্রিজ লাগছে। ওরা তিনজনে ফ্রিজের ভেতরে চলে গেল। পর মুহূর্তেই ওরা তিনজনে নিজেকে স্বয়ং একটা গ্রামে দেখতে পেল, যেখানে সব বস্তু বরফের তৈরি ছিল। তখনই ওদের তিনজনের কানে কোনো একটা স্ত্রীর গলা এলো, কে তোমরা তিনজনে? ওরা তিনজনে যেই ঘুরে দেখলো তো পেছনে একটা বরফের স্ত্রী দাঁড়িয়েছিল আর তিনজনকে দেখছিল। আমার নাম মোহন, আর এই হলো আমার মা আর আমার বউ। এইটুকু বলেই মোহন বরফের তৈরি স্ত্রীকে সব ঘটনা বলল। তো এর মানে তুমি তোমার গ্রামের ওপরে পড়া অভিশাপটাকে শেষ করতে পারো। তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। চলো, আমি তোমাকে আমার বরফের গ্রামের বরফের পঞ্চায়েত প্রধানের সাথে দেখা করাচ্ছি। উনি তোমায় বলবেন তোমার গ্রামে গরম পড়া আর বর্ষা না হওয়ার কি রহস্য। মোহন সেই বরফের স্ত্রীর সাথে একটা বরফের হাভেলির মধ্যে চলে গেল। পঞ্চায়েত প্রধান, এনারা ধূপপুর গ্রাম থেকে এসেছে। তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছ মোহন, সেটা একটা অন্য জগৎ, বুঝেছ? যেটাকে তুমি জাদুর সংসার বলতে পারো। তুমি যেই গুহা থেকে এসেছো না, ওই গুহার দরজা 1000 বছর ধরে বন্ধ রয়েছে। অনেক বছর আগে আমাদের গ্রামের বরফের মানব ওই গুহার দরজাটা খুলে দেয়, বুঝলে? ও দেখতে চাইতো যে ওই গুহার ভেতরে কি রয়েছে। যখন গুহার দরজাটাকে ভেঙে ওর ভেতরে সে ঢোকে, তখন ও নিজেকে একটা অন্য জগতে ফিরে পায়। সেই সময়ে তোমার গ্রামে খুব জোরে বৃষ্টি হতো, আর সারা গ্রামে চারিদিকে সবুজ অরণ্যে ভরপুর হয়ে যেত। বরফের মানবকে দেখে তোমাদের গ্রামের প্রধান ভীষণভাবে ভয় পেয়ে যায়। আমাদের গ্রামের বরফের মানবকে একটা ফ্রিজের মধ্যে বন্ধ করে ঢুকিয়ে দেয়, আর ওই ফ্রিজটাকে একটা গুদাম ঘরে ঢুকিয়ে দেয়। আর ওই বরফের মানব ফ্রিজের ভেতরেই নিজের নিঃশ্বাস ত্যাগ করে। কিন্তু মরার আগে অভিশাপ দিয়ে যায় তো, যে যেই গ্রামের লোকজন ওকে ভয় পেয়ে ওকে ফ্রিজের মধ্যে বন্দি করে দিয়েছিল, সেই গ্রামবাসীদেরকে এবার থেকে নিজেদের সারা জীবন ভয় পেয়ে পেয়েই কাটাতে হবে। সেই দিন থেকে তোমাদের গ্রামে বর্ষা হওয়া একেবারে বন্ধ হয়ে যায়, আর ভয়ঙ্কর গরমও পড়তে শুরু করে। বুঝতে পেরেছি, ওই গুহার ভেতর দিয়েই আমাদের জগতের দরজাটা খোলে। হতে পারে ওই বরফের মানবটা ওই ফ্রিজেই নিঃশ্বাস ত্যাগ করেছিল, যেই ফ্রিজের দরজা ধরে আমার পরিবার এখানে চলে এসেছে।
আর ওই বরফের মানবের অভিশাপের কারণেই তো আমাদের গ্রামের সমস্ত গ্রামের লোকজন জমিদারকে ভয় পায়। তুমি একদম ঠিক কথাই বলেছো মোহন। হয়তো তুমিও ওই দরজা দিয়েই এই জগতে এসেছো, আর ওই দরজা দিয়ে শুধুমাত্র সেই আসতে পারে যে সব সময় মানুষের জন্য উপকারের কথা ভাবে। তুমি তোমার গ্রামবাসীদের মনের ভেতর থেকে ভয়টাকে তাড়িয়ে দাও আর ওদের মনে বীরত্ব জাগিয়ে তোলো। এরকমটা করলে পরে অভিশাপ মুক্ত হয়ে যাবে। কিন্তু জমিদার তো গ্রামের লোকেদের মনের মধ্যে খুব ভীষণভাবে ভয় ঢুকিয়ে দিয়েছে। তুমিই সেই ভয়কে সমাপ্ত করতে পারবে, কারণ আমাদের বরফের গ্রামে তো অনেক বছর ধরে এই ভবিষ্যৎবাণী তো চলে এসেছে যে মানুষের জগৎ থেকে কোনো মানুষ নিজের বউ আর মায়ের সাথে আমাদের গ্রামে আসবে, যে আমাদের দেওয়া বরফ মানুষের অভিশাপকে মুক্ত করতে পারবে। আর সেই তুমিই হলে মোহন। বরফের পঞ্চায়েত প্রধানের কথা শুনে মোহন নিজের বউ আর মাকে নিয়ে গুফার ভেতরে ঢুকে গেল এবং পর মুহূর্তে ওরা নিজেদের ঘরের ভেতরে পেল। মোহন সোজা গ্রামে চলে গেল আর সব গ্রামবাসীদের একত্রিত করে সব ঘটনা বলতে গিয়ে বলল, গ্রামবাসীরা, আমাকে বিশ্বাস করো, তোমরা জমিদারের গোলামি করা তোমরা ছেড়ে দাও। নিজেদের জমির কাগজ তোমরা ফিরিয়ে নাও। তোমরা এরকম করলে পরই এই গ্রামে আবার বর্ষা শুরু হয়ে যাবে। আরে তোমার উপর বিশ্বাস কেন করবো মোহন? আমাকে বিশ্বাস করো তোমরা সবাই জমিদারের কাছ থেকে জমির কাগজপত্র নিয়ে নাও, আর আমার সাথে চলো শহরে গিয়ে উকিলের কাছে ওর বিরুদ্ধে আমরা গিয়ে কেস করব, বুঝলে? তখনই একজন বৃদ্ধ ব্যক্তি ওকে বলল, আমার তো মনে হয় আমাদের সবার মোহনের কথা শোনা উচিত। প্রত্যেক গ্রামবাসীরা জমিদারের হাভেলিতে চলে গেল। এই সমস্ত গ্রামবাসীরা নিজেদের জমির কাগজপত্র ফিরিয়ে নিতে চাইছে জমিদার। এটা জানা সত্ত্বেও যে সোলার প্ল্যান্ট আমার, আমি কিন্তু ওদের বিদ্যুৎ জল সব বন্ধ করে দেব। কোনো কথা না বাড়িয়ে কাগজপত্র এনাদের হাতে তুলে দিন তো আপনি। জমিদার এতগুলো লোকদের দেখে ভয় পেয়ে গেল। ও তৎক্ষণাৎ সব কাগজ মোহনের হাতে দিয়ে দিল। তখনই ওখানে একটা পুলিশের জিপ চলে এলো। মোহন ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বলল, ইন্সপেক্টর বাবু, এই জমিদারকে গ্রেপ্তার করে নিন আপনি, আর তার সাথে ওর বলরামটাকেও। পুলিশ জমিদার আর বলরামকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দিল। আর এটা করতেই ধূপপুর গ্রামের আকাশে কালো মেঘে ঢেকে গেল আর বৃষ্টি হওয়া শুরু হলো, আর ধূপপুর গ্রাম অভিশাপ থেকে মুক্তি পেয়ে গেল।